খোলা মাঠে নিয়ে গিয়ে করতে হবে বুঝলে। এই চেক করতে গেলে এই ঘরে পরে চেক করা বিপদ। মাথায় করে নিতে মাঠে না? হ্যাঁ, পুকুরের সামনে নিয়ে যেতে বললে পরে পুকুরে ঝাঁপ মারতে পারবা। করে ঝাঁপ মার। গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। পয়লা বৈশাখ সবার কেমন কেটেছে? আশা করছি খুব ভালো কেটেছে। আমাদেরও ভালো কেটেছে, নিজেদের মতো করে ভালো কেটেছে। কোথাও সেইভাবে গিয়ে টাইম স্পেন্ড করা বা এই সমস্ত কিছু হয়নি, কারণ যেহেতু মিস্টার রায়ের দোকান, যেহেতু আমাদের মেডিসিনের বিজনেস, সুতরাং আমাদের সানডে ছাড়া বা নিজেদের একটা ছুটির দিন অ্যারেঞ্জ না করে নিলে হুটপাট ছুটিতে বেরিয়ে পড়া সম্ভব একেবারেই পসিবল হয় না। তো যাই হোক, ওই নিজেদের মতো করে ভালো কেটেছে। ব্লগটা দেখো, খুব সিম্পল সাধারণই কেটেছে, তার মধ্যেও ভালোই, আমার তো কোনো খারাপ লাগেনি। তো যাই হোক, সব কিছুর মধ্যেই ওই পজিটিভিটিটাকে আমাদের খুঁজে নিতে হবে, তাই না? সব কিছুই যে পারফেক্ট হতে হবে, এই দিন এইটাই করতে হবে, ওই দিন ওইটাই করতে হবে, এত মাথার মধ্যে ঘুরতে থাকলে মানে মানুষের তো এক্সপেকটেশনের শেষ নেই। তাই উইদাউট এক্সপেকটেশন যা হচ্ছে সেটা হতে দাও। আমার মনে হয় সেটাতে অনেক বেশি বেটার থাকা যায়, ভালো থাকা যায়। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে এই দেখো, এদিকে এখন এক কাপ চা নিয়ে বসেছি। এখন আজকে উঠতে দেরি হয়ে গেছে, কেন জানো? কাল রাত্রিবেলায় প্রায় রাত 3টে অবধি শুধু এইসব ইউটিউবে দেখেছি যে ব্লগিং, ডেলি ব্লগিংটা কি 2026-এর জন্য পারফেক্ট কি না, বা কতটা কি করে উঠতে পারবো, কি কি এনহ্যান্স করতে হবে, তো এই সমস্ত কী কী ইমপ্রুভ করতে হবে, এই সমস্তগুলো দেখতে দেখতে 3টে বাজিয়ে দিয়েছি। আর উঠতে উঠতে তো সকাল 9টা বেজে গেছে। উঠে প্রথমেই স্নান করে ফ্রেশ হয়ে চাটা নিয়ে বসেছি। ওদিকে ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি, চিড়ের পোলাও করছি আজকে একটু। আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে মিস্টাররা চলে গেছে দোকানে। একজন বয়স্ক মহিলা অনেক দূর দূর থেকে আসছেন, সেই জন্য তারা বসেছিলেন বলে তাড়াতাড়ি করে চলে গেল। তো ব্রেকফাস্ট করে আমি ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো, অ্যান্ড আমি ব্রেকফাস্ট করবো। তো চলো তোমরাও থাকো আমার সাথে, আর দেখো আমি দিনটা আজকে কিভাবে কাটাই, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি নাজমা মাসি আমরা দুজনেই কনফিউজ, কি রান্না হবে কিচ্ছু বুঝতে পারছি না। কি রান্না হবে মানে করতেও ইচ্ছা করছে না, আর কিছুই না। তারপরে কি রান্না বান্না হবে গো? দেখো অবস্থা, এখন সজনে ডাঁটা কাটা হচ্ছে এখানে। সজনে ডাঁটা দিয়ে কী হবে? ট্যাংরা মাছটাকে দেখলে আমার রাগ ধরে যাচ্ছে। এদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছে, আজকে 12টা 10, 12:25 বাজে। অন্যদিন এই সময় ভাত ঠাত পুরো হয়ে যায়। আর এইদিকে দেখো বেসিনে ট্যাংরা মাছটাকে দেখো, দেখলেই রাগ ধরছে। এ কালো কেন গো এরকম? এরকম কালো হবে? ভালো, এগুলো মাছটা ভালো, শিওর? হ্যাঁ, দেখি কি রান্না বান্না হয় ফাইনালি। চলো, দেখতে তো হবে। এই হচ্ছে ট্যাংরা মাছগুলোর ফাইনাল অবস্থা। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে, মানে আমি যেটা করেছি, ট্যাংরা মাছ যেহেতু কালো হয়, আগে প্রথমে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে তার মধ্যে অনেকখানি নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখলাম যে এই কালো ভাবটা অনেকটা কেটে গেল। তারপর নুন হলুদ দিয়ে সেটাকে ফ্রাই প্যানের মধ্যে তেল একদম যখন গরম হয়ে যাবে তখন এই মাছগুলো দিতে হবে, কারণ ট্যাংরা মাছ প্রচণ্ড ফোটে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই টিপসগুলো সবটাই মা দিদা এদের থেকে শেখা। পরবর্তীকালে আমার শাশুড়িও আমাকে বলেছেন যে এইভাবে করবে। তো এই মাছের ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করাটা খুব দরকার। এই প্রচণ্ড ফোটে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ বেসিক্যালি মিস্টার রায়ের জন্য খাওয়া ও ভালোবাসে, আমি সেই অর্থে ট্যাংরা মাছ লাভার নই। বাট ঠিক আছে, চলো, সব কিছু যে ভালোবাসলে খেতে পারবে কোনো কথা নেই। বাট ঠিক আছে, ভালো হয়েছিলো মাছটা খেতে। তো দেখলাম যে ফ্রাই প্যানের মধ্যে সব কটা মাছেরই জায়গা হয়ে গেছে, তাই সবাইকেই একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। আর এই মাছটা দেখো উঠতেই চাইছে না, কিন্তু আমি এই মাছটাকেও দিয়েই ছাড়বো। এই মাছটাকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাইকারই জায়গা হয়ে গেছিলো মোটামুটি। তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে
আর ফ্রাই প্যানে মাছ, যে কোনো মাছ আমি দেখেছি এই ফ্রাই প্যানগুলোতে করলে, ননস্টিকের এই, আমি এগুলোতেই করি, আমার এরকম দুটো আছে, এগুলোতেই করি। এতে মানে মাছটা একদম গায়ে লেগে যায় না। আর সিলভারের যে কড়াইগুলো হয় সেগুলোতে মাছ দিলেই দেখি মাছগুলো প্রচণ্ড পরিমাণে লেগে যায়, তোলবার সময় ভেঙে যায়, মানে এরকম বিচ্ছিরি একটা পরিস্থিতি হয়। তো যাই হোক, তোমরাও যারা মাছ ভাজবে আমায় কমেন্ট করে জানাও যে ফ্রাই প্যানের কড়াই আর সিলভারের কড়াই আর কোন কড়াইতে মাছ ভাজতে বেশি সুবিধা হয়, অবশ্যই জানাও আমাকে কমেন্টে। ইনি এসছেন আমাদের গ্যাসটা সার্ভিসিং করতে, অনেক দিন ধরে গ্যাসটা প্রবলেম করছে, দেখা যাক কী হয়। এখানেও ঠিক আছে, এখানটাও ঠিক, পেট নব ঠিক আছে। তো আগুন না লেগে যায়। আগুন তো লাগবে, জ্বললে ভাব করে জ্বলবে। আগুন লাগানোর জন্য তো আমি রিস্কি কাজ হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে বাবা, ভয় লাগছে গো। এখানেও ঠিক আছে, হুম এখানেও গ্যাস ঠিক আছে। না? গ্যাস শেষে হলে বন্ধ হয়ে যাবে। গন্ধটা অনেক দিন ধরে বেরোচ্ছে কিন্তু, না আইসে রে। দেখবেন আপনি সাবধানে। ও এদিকে এই যে এই মেশিন গেছে, এই দেখো, এই যে আগুন জ্বলে, এই দেখো, দেখেছো ও। আগুন জ্বলছে, এই দেখো আগুন জ্বলছে। ওখান থেকে লিক হচ্ছে। মেশিনটা বন্ধ থাকলেও গ্যাস বেরোবে, কন্টিনিউ বন্ধ থাকলেও বন্ধ গ্যাস। থাকলেও গ্যাস বেরোবে। এই যে আগুন জ্বলছে, দেখেছো, এই যে আগুন জ্বলছে কন্টিনিউ এখানে, এটা বন্ধ, দেখেছো, এই যে বন্ধ, বন্ধ, চালু নাই। আর চালু থাকলে কি হবে, জোরে গ্যাস বেরোবে তো। ও মানে ওইটা নবটা বন্ধ করলেও চালুই থাকতো, ও মা, চালুই থাকতো আর কি। এটা বন্ধ, তাও দেখ তো, এই বেরোবে, চালু থাকলেও গ্যাস বেরোবে, গন্ডগোল আছে। নবে একটু পরপরই গ্যাস বেরোবে। লাইন ঠিক আছে, পুরো লাইন ঠিক আছে। এটা চালু থাকলেও গ্যাস বেরোবে, এটা তো ঠিক আছে। মানে তোমার কি বলো, কিছুক্ষণে যদি যদি ঘর বন্ধ করে যাওয়া হয় কোথাও, পরে ভালো ওই বন্ধ হয়ে যায়। দেখো। ওটা তো চালু করতে চালু করেছি বলে গ্যাস বেরোচ্ছে, চালু না করলে দেখতে পাবো না তো গ্যাস কোথা দিয়ে বেরোচ্ছে। চালু না করলে লিকেজ দেখা যাবে না, বুঝেছো, একটা এমনই ব্যাপার। এখানে একটা গন্ধ আছে, তো এটা তো তোমার ইসের গন্ধ, এটা বেরোচ্ছে এখান থেকে হালকা। পাইপটা কি চেঞ্জ করে দিতে পারে? পাইপটা চেঞ্জ না করলেও চলে, নরম হয়ে গেছে তো পাইপ। না না, করে দিন করে দিন। করে দিই, চার্জ করলে রিস্ক নিয়ে লাভ নাই। চার্জ করতে পারিস। ভালো করে দেখে নি রেগুলেটর সিলিন্ডার, এই ধপ করে জ্বলে ওঠে। ওইটা গন্ডগোল করছে। এটা সার্ভিস করলে যদি ঠিক হয় ভালো, আর নাইলে দেখতে হবে পাল্টানো যায় কিনা। সাংঘাতিক কাজ। রেগুলেটর ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। সিলিন্ডার টলারটা ঠিক আছে, কোথাও সিলিন্ডার লিকেজ নেই। ওইখানে লিক হবে না। হ্যাঁ হয়, নিশ্চিত বাইরে নিচে ঘষা থাকে না, জল লাগে তো, এটা রং করে ছাড় দিচ্ছি। এইসব চেক করতে গেলে তোমার খোলা মাঠে নিয়ে গিয়ে করতে হবে, বুঝলে? হ্যাঁ, এই চেক করতে গেলে এই ঘরে পরে চেক করা বিপদ। মাথায় করে নিতে মাঠে না, হ্যাঁ, পুকুরের সামনে নিয়ে যেতে হবে। বললে পরে পুকুরে ঝাঁপ মারতে পারবা। করে ঝাঁপ মারবো। সব ঠিক আছে তো, কাটতে কাটে লাগাই দিয়ে এখন বন্ধ সব কেমন তো লাগাই দিই কাটটা। এই কাকু যিনি গ্যাস সার্ভিসিং করেছেন তিনি কিন্তু বারবার বলে দিয়েছেন যে এইভাবে আগুন দিয়ে গ্যাস চেক করা আইন বিরুদ্ধ। কিন্তু উনি যেহেতু সার্টিফাইড সার্ভিসিং ম্যান, সুতরাং উনিই করতে পারেন, বাকি আমরা কেউ এইভাবে চেক করতে পারি না। সো যতই ভিডিওতে দেখানো হোক, কেউ পারো না। যারা অ্যাকচুয়াল সার্ভিসম্যান আছে, যারা অ্যাকচুয়াল মেকানিক, যারা কাজ শিখেছে এবং যাদের কাছে নাম্বার আছে, তারাই একমাত্র পারে, এবং উনি সেটা পারেন। যে এখন প্রায় 4টে মতন, বিকেল 4টে বাজতে যায়, তখন মিস্টাররা আসলো, যখন ওই গ্যাসটা ঠিক করতে আসলো, ওই কাকুর সাথে এসেছিলো, এসে এক জায়গায় ইঞ্জেকশন দিতে চলে গেল। এখন ফোন করছি, সমানে ব্যস্ত, মানে অর্ডারে বসে গেছে, এখন খেতেও আসলো না। আমি হাপুস হুপুস করে খেলাম যে ও আসলে ঠিকঠাক করে খেতে দিতে পারবো, কখন আসে সেটাই দেখা। আর এদিকে বাইরের অবস্থা
ব্যালকনি থেকে বাইরের ওয়েদারটা দেখো, এত মেঘ করেছে, প্রায় 1:30 থেকেই মেঘটা করেছে। আর পুকুরের জলটা দেখো কীরকম হচ্ছে, হাওয়া দিলে পুকুরের জলটা এত সুন্দর হয় আর এত হাওয়া আসে। আমার ব্যালকনি থেকে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে, মনে হয় যেন এখানে বসে থাকি। যার জন্য ব্যালকনিটা আজকে পরিষ্কার করেছি, যাতে একটু বসা যায়। দিয়ে এসছো? ইঞ্জেকশন দিয়ে আসলাম, দিয়ে আসার পরে আবার দোকানে আসলাম, কাস্টমার আসলো, তাদেরকে দিলাম, তারপরে হরলিক্সের আসলো অর্ডার নিতে। তার মধ্যে আবার জিও কোম্পানি থেকে আসলো, জিও নাম্বারটা পোর্ট করাবার জন্য, এয়ারটেল থেকে জিওতে পোর্ট করে দেবো নাম্বারটা। আমি হাপুস হুপুস করে খেলাম যে তুমি আসলে ঠিকঠাক খেতে ব্যাপারটা যে ওখানে এয়ারটেলের লাইটটা ঠিকমতো চলছে না, মানে একটু প্রবলেম হচ্ছে। তাহলে তো রিচার্জ করা ছিল, রিচার্জটা তো গেল, হ্যাঁ রিচার্জটা তো গেল। রিচার্জটা গেল, রিচার্জ তো কদিন ইউজ হলো। আর এইটা করতে হতে অনেকটা অফার দিয়েছে, 50 টাকা লাগলো আর 1 মাসের রিচার্জটা ফ্রি থাকবে। যাক, তো গায়ে লাগবে না, অসুবিধা কিছু নেই। সেটা এখন একটা নতুন মানে প্রায় সময় থাকে, কিন্তু এইটা একটা নতুন কাজ হয়েছে, একজন বয়স্ক মানুষের একটা ইঞ্জেকশন দেওয়া, তাই না? এবার উনি লোক ঠিক করে দিলেও উনি কারোর কাছে স্যাটিসফাইড না, ওর কাছেই নেবে। সেই জন্য ওকে যেতে হচ্ছে দুপুরবেলা করে বেশিরভাগ টাইমে, আর অনেক সময় টাইমের এদিক ওদিকও হয়ে যাচ্ছে, তাই না বলো? কিন্তু এর কোনো কি করবো হ্যাঁ, আর না আমি ধপ করে যাই তো তোমাকে, এনার কথা তো আমরা জানিই না। আর একটা ছেলে তোমার মাথায় নেই, মানে আমি তো জানতাম না, ওনাকে আমি প্রথমেই আজকে দোকানে দেখেছি, কিন্তু উনি যে গ্যাস সারাই করে সেটা আমি জানতাম না। ও আর উনি একসাথে কাজ করে, ও মানে জুনিয়র আর কি। এবার ভালো না, শিষ্যকে রাখছি, গুরু দিয়ে যাচ্ছে, এবার গুরু যখন আবার দিদার বাড়িতে এসে গেছি। এদিকে দিদার অবস্থা দেখো, মিষ্টির প্যাকেট ট্যাকেট সব নিয়ে চলে খাবো। কি খাবো বাবাই, কি খাবি এখান থেকে? ব্লক খাই আমরা, এটাই না বাবা, এটা অম্বল হয়ে মরে যাবো। না সব কিচ্ছু খাবো না, আমি অর্ধেকটা লাড্ডু খাবো। দিদি এই দানাদারটা খাবো, অর্ধেক খাবো। কেন দাদান মামা নিয়ে যে সামনের দোকান থেকে এটা ধরো তুমি, এটা আমি পরে নিচ্ছি, এটা একটু অর্ধেক খাবো, অর্ধেকটা লাড্ডু খাইয়ে। এটা ধরবে লাড্ডু আলাদা 6টা চায়ের দোকান থেকে নিয়েছি। बस 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 রয়েছি वही वही बस बस हो गया। আর সবগুলো ফ্রিজে রাখো। তো কি এটা ওই কুকার মিষ্টি আমি ওটা যাবো সেই তুমি নিবি না দাদি ভাই ব্লক করে আমরা আমি রেখে দেবো আর ও নিয়ে খাবে আমি বলবো না কি মাছ? কাস্তে মাছ আজকে তো আমি কিভাবে মিষ্টি করছো? না শর্ট খেয়ে গেছে হালকা করে ভেজে দিয়েছি এই ভাই ভেজে দিয়েছি এই ভাই পরে তেল দিয়ে আজকে তো আমি মিষ্টি মেখে না শর্ট খেয়ে গেছে পেঁয়াজ ভাজা করে টমেটো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি ভালো আছে। আজকে তো আমি শর্ট খেয়ে ঝাল গেছি এতক্ষণ লঙ্কা দিয়ে ঝাল নেই শর্ট খেয়ে গেছে? হ্যাঁ কিভাবে? ওই মিষ্টি মেখে না কি করতে গেছিল মশলা করতে গেছিলাম কারেন্ট খেয়েছে ওই তারপর রেখে দিয়েছি এখন তোমার এদিকে দেখো, দাদান আমাদের অপশান দিয়েছিল কি কি খাওয়ার জন্য, আর বাবাই বলেছে কেক খাবে, ওর জন্য কেক আনা হয়েছে। আর আমাকে অপশান দিয়েছিল, তো আমি বলেছি যে আমাকে 2টো ক্রিম রোল এনে দাও, আমার জন্য একটা, মিস্টারের জন্য একটা। দাদান বলছে তুই নিজের জন্য খাবি, আমার বরের জন্য নিয়ে যাবে? আমি বলছি একদম তাই, আমি 2টো জিনিস আমাকে এনে দাও, বেশি দাম না, আমি তোমাকে কম দামের মধ্যে বলেছি, 2টো ক্রিম রোল 40 টাকায় হয়ে যাবে। আর দেখো 3খানা জিনিস আনা হয়েছে। এদিকে কেক এনেছে বাবাইয়ের জন্য, ও একটা নাকি খাবে আর নাকি টিফিনে নিয়ে যাবে, যাই হোক এটা ওর। আর এটা হচ্ছে, এটা 2টো পনির পাফ এনেছিল দিদার জন্য, আমার মায়ের জন্য আর মামির জন্য। আর হচ্ছে 2টো নাকি ওরা 3জন ভাগাভাগি করে খাবে, আমি জানি না। আর আমি একদম সেফ, 2টো মানে 2টো ক্রিম রোল আমার জন্য একটা, মিশ্রানের জন্য একটা, আমি নিয়ে এক করে বোচকা বেঁধে চলে এসেছি। তো
তো এই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন, অনেক কিছু এনেছে দাদা, তো আমরা খেলাম, দারুণ মজা। আর যেহেতু আগের দিনই পয়লা বৈশাখ গেছে, তাই মিয়মোর থেকে ক্যালেন্ডার আমার বাড়িতে রান্না হবে, তাই মামা এঁচড় এনেছে অনেকটা, তাই দিদা এঁচড়টা বসে বসে আবার কেটেও দিচ্ছে, তাহলে আমার রান্না করতে অসুবিধা হবে। ছিল আজকে অমাবস্যা, সেই কারণে মন্দিরে আসবার পথে দেখি মাকে এরকম সুন্দর সাজিয়েছে, আর কপাল ভালো ছিল তাই একটু ভোগও পেয়েছিলাম। এই হচ্ছে আমাদের ডিনার। আমি খাচ্ছি ভাত আর মিশ্রার রুটি, বেশিরভাগ দিনই তাই হয়। আর এখন ডিনার করা মানেই হচ্ছে ভোটের খবর সাথে চালিয়ে ডিনার করা, কারণ ও সারাদিন পর রাত্রিবেলা এসে খবর দেখবেই। আর আমারও অভ্যেস হয়ে গেছে, আমরা এখন খবর দেখতে দেখতে ডিনার করি। বাজে এখন প্রায় 12:30 বেজে গেছে। আমি এই ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট এসে একটু সোফায় বসলাম। আর মিস্টারাই ওদিকে শুয়ে পড়েছে, কারণ ওর আবার সকাল সকাল উঠে পড়তে হবে, আমাকে উঠে পড়তে হবে। বাট আমি এই একটুখানি সোফায় বসে এদিকে টিভি দেখছিলাম। টিভিতে একটু বিভিন্ন রকম ব্লগিং চ্যানেলের কী আইডিয়া আছে, মানে যারা যারা ভালো ভালো ব্লগিং চ্যানেল আছে তাদের চ্যানেলগুলো মাঝে মধ্যে একটু দেখছি, ভাল লাগছে। মানে দেখি, আমি এগুলো দেখি যে তারা কি সুন্দর জিনিসগুলোকে অর্গানাইজ করছে। তো যাই হোক, সবার থেকেই সব কিছু শেখার আছে, তাই না? শেখার কোনো শেষ নেই। যেদিন মনে হবে যে আমি সব শিখে গেছি, আমি সব পারবো, আর সেদিন থেকেই অজ্ঞানতার শুরু হয় আমার, তো তাই ধারণা। তাই শেখার কোনো শেষ নেই, মানে যে কোনো বিষয় হতে পারে, সেটা আমি যে শুধু এই বিষয়টা নিয়ে দেখি তা নয়, অনেক রকম বিষয় নিয়ে দেখি। আমি রান্নার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি, আমি রান্নার ভিডিও দেখি এবং লিটারেলি আমি জানো, মানে এখন আমার ডায়েরি আছে একটা, আমি দেখাবো একদিন, আমি লিখে রাখি রান্নার ভিডিও। মানে আমার ভালো লাগে, মানে আমার কোথাও একটা মনে হয় যে এই ভিডিওটা যদি আমি কোনো দিন ভুলে যাই বা আমি পেলাম না, বা মানে আমি হয়তো আমি ভিডিওটা ধরো দেখা গেল যে আমি আর পেলাম না খুঁজে, কিন্তু আমার রান্নাটার নামটা মনে আছে বা রান্নাটা আমার করতে ইচ্ছে করছে, তখন আমি কী করবো, আমি আমার ডায়েরিটা খুলে দেখে নিলাম, আমি করে ফেললাম। রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে, মানে মানুষজন আসলে না আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, সেটা আমার খুব ভালো লাগে। আমাকে যদিও আমার মানে মিস্টারাই বলে, মা বলে যে তুই এত রান্না করতে যাস, এত রান্না এত কিছু করবি না, কিন্তু দেখো বলে অনেকেই বলে যে এখনকার দিনের মেয়েরা এত রান্না বান্না নেই, কিন্তু আমার মনে হয় এখনকার দিনের মেয়েরাই, মানে আমাদের জেনারেশনের সবাই সব কিছু শিখতে চায়, তাদের প্রত্যেকের ভীষণ আগ্রহ, আমার তো তাই আছেই বেশিরভাগই, মানে আমার সব কিছু শিখতে ইচ্ছা করে। যে আমার মনে হয় যে সব কিছুরই একটা মানে দাম আছে, সব কিছু শেখার দাম আছে। রান্নাটা শুধুমাত্র হাউসওয়াইফ রান্না করবে, তারা রান্না পারবে, বাকিরা রান্না করবে না, বা রান্নাটা একটা একদম না। আজকালকার দিনে তো এই মানে বিষয়টা উঠেই গেছে। আমি দেখি কত তারা কত বড় বড় পোস্টে চাকরি করে, তারা বাড়িতে এসে রান্না করছে, ভিডিও করছে, ছাড়ছে, মানে এগুলো ভীষণ ইন্সপায়ারিং, মানে খুব ভালো। আমি সেই সব ভিডিও দেখি, আমার ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লাগে, সেরকম মোটিভেটেড কিছু করতে পারি কিনা জানি না, বা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হওয়ার মতো কিছু আছে কিনা আমার জানা নেই সত্যি, কিন্তু যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু লাইক করো, ভিডিওটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাতে একটু মোটিভেশন পাই ভিডিও করার, তাতে একটু ভালো লাগে বা এগিয়ে নিয়ে যেতে পারবো। যাই হোক, একজনও যদি দেখে, আমি সেই একজনের জন্যই ভিডিও বানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন সকাল, নতুন শুরু, নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, সবথেকে বড় কথা পজিটিভ থাকো এবং খুশি থাকো। টাটা।